নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। চ্যানেলটির সমস্ত ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করবে। আমরা আজকে যে জায়গায় আলোচনায় আসবো, পূর্ববর্তী ভিডিওতে আমরা আলোচনা করেছি অবস্থা পরিবর্তন নিয়ে। তা আমরা জানি যে অবস্থা পরিবর্তনে পদার্থের যে তিনটে অবস্থা, কঠিন, তরল এবং গ্যাস বা বাষ্প, এদের মধ্যে দুটি অবস্থার পরিবর্তন আমরা অলরেডি আগের ভিডিওতে আলোচনা করেছি। সেটি হলো গলন এবং কঠিনীভবন। আজ আমরা এই ভিডিওতে যে অংশটা নিয়ে আলোচনা করব সেটি হলো বাষ্পীভবন বা ভেপোরাইজেশন আর ঘনীভবন বা কনডেনসেশন। এই দুটোকে নিয়ে আমরা এখানে আলোচনা করব। আচ্ছা, তাহলে বাষ্পীভবন বলতে কোনটা না, তরল থেকে গ্যাস বা বাষ্পে পরিণত হওয়ার ঘটনার নাম হলো বাষ্পীভবন। আর ঘনীভবন কোনটা না, গ্যাস বা বাষ্প থেকে তরলে পরিণত হওয়া, এই বিপরীত ঘটনার নাম হলো ঘনীভবন। এই দুটো ঘটনা নিয়ে আজকে আমরা এই ভিডিওতে মূলত আলোচনা করব। আচ্ছা, প্রথমেই আসি, এই যে বাষ্পীভবনের কথা বলা হচ্ছে, যে বাষ্পীভবনের কথা বলছি আমরা বা ভেপোরাইজেশন, এর দুটি অংশ বা এটা দুটো ভাবে বাষ্পীভবন হতে পারে। একটার নাম হচ্ছে বাষ্পায়ন বা ইভাপোরেশন, আর একটার নাম হচ্ছে স্ফুটন। তাহলে বাষ্পীভবনের দুটো অংশ, একটা হচ্ছে বাষ্পায়ন আর একটা হলো স্ফুটন। আমরা এক একটা অংশ নিয়ে আলোচনা করার চেষ্টা করি। প্রথমে একটু দুটো সম্পর্কে সাধারণ ধারণা একটু নিয়ে নিই আমরা। বাষ্পায়ন কি না, কোনো তরলের উপরিতল থেকে যে কোনো উষ্ণতায় ধীরে ধীরে বাষ্পীভবন ঘটার নাম হলো বাষ্পায়ন। আর কোনো তরলের সমগ্র অংশ থেকে একটা নির্দিষ্ট উষ্ণতায় দ্রুত বাষ্পীভবন ঘটানোর নাম হলো স্ফুটন। তাহলে এখান থেকে আমরা পরিষ্কার এটা বুঝতে পারছি যে বাষ্পায়নে যে কোনো উষ্ণতায় ঘটে, স্ফুটন ঘটতে গেলে একটা নির্দিষ্ট উষ্ণতা লাগে। বাষ্পায়ন ঘটে শুধুমাত্র তরলের উপরিতল থেকে ঘটে, স্ফুটন তরলের সমগ্র অংশ থেকে ঘটে। বাষ্পায়ন খুব ধীরে ধীরে ঘটে, কিন্তু সে তুলনায় স্ফুটন ঘটে অনেক তাড়াতাড়ি বা অনেক দ্রুত। আমরা বাষ্পায়ন নিয়ে প্রথমে আলোচনায় আসি। বাষ্পায়ন, এখন এই যে ঘটনা আমরা দেখেছি, পুকুর, নদী, খাল, বিল ইত্যাদি যে কোনো জলাশয় থেকে যে কোনো উষ্ণতাতেই তরল বা জল বাষ্পীভূত হয় বা বাষ্পীভবন হয়। এই ঘটনার নামই হলো বাষ্পায়ন। এখন এই বাষ্পায়ন কী কী বিষয়ের উপর নির্ভর করে একটু দেখার চেষ্টা করে দিই। প্রথমত তরলের উপরিতলের ক্ষেত্রফল। তরলের উপরিতলের ক্ষেত্রফল যত বেশি হবে সেক্ষেত্রে বাষ্পায়ন তত বেশি হবে। দ্বিতীয়ত আমরা আছি, বাষ্পায়ন নির্ভর করে তরলের প্রকৃতির ওপর। যে সমস্ত তরলগুলো উদ্বায়ী প্রকৃতির, অর্থাৎ সহজে উবে যায় বা বাষ্পীভূত হয়, যেমন স্পিরিট বা ইত্যাদি এই জাতীয় যে পদার্থ, তাদের ক্ষেত্রে কি হয়, তাদের ক্ষেত্রে অনেক দ্রুত বাষ্পায়ন ঘটে, বাষ্পায়নটা সেক্ষেত্রে অনেক বেশি হয়। আচ্ছা, এছাড়াও বায়ুমণ্ডলের শুষ্কতা, বায়ুমণ্ডলটা যত শুষ্ক থাকবে বাষ্পায়নের হারটা তত বাড়বে। এছাড়া আরও নির্ভর করে যে বায়ুমণ্ডল রয়েছে, সেই বায়ুমণ্ডলের চাপের ওপর নির্ভর করে। চাপ বাড়লে বাষ্পায়নটা কমে যাবে, চাপ কমলে বাষ্পায়নটা বেড়ে যাবে। এছাড়া বায়ু চলাচলের ওপর নির্ভর করবে। বায়ু চলাচল যদি বাড়ে তখন বাষ্পায়নের হারটা বাড়বে, অর্থাৎ বায়ু প্রবাহিত হলে বাষ্পায়নের হারটা বাড়বে। তাহলে এই হলো কয়েকটি বিষয়, যে সমস্ত বিষয়গুলোর উপরে এই বাষ্পায়ন বা ইভাপোরেশন যার কথা বলছি সেটি নির্ভর করে। এই বাষ্পায়নের ফলে একটা ঘটনা ঘটে, যেহেতু বাষ্পায়ন একটা বাষ্পীভবনেরই ঘটনা, আর বাষ্পীভবন মানে আসলে তরল থেকে গ্যাস বা বাষ্পীভূত হওয়া, অর্থাৎ অবস্থার পরিবর্তন হচ্ছে। তাহলে এই বাষ্পায়ন হওয়ার সময়ও কিন্তু অবস্থার পরিবর্তন হয়। আর এই কথা আমরা আগের ভিডিওতে আগেও বলেছি যে অবস্থার পরিবর্তন হওয়ার সময় কিছু লিনতাপ দরকার হয়। আর যেহেতু বাষ্পায়ন হওয়ার সময় অবস্থার পরিবর্তন ঘটছে এবং সেক্ষেত্রে বাষ্পীভূত তরলটি তার প্রয়োজনীয় লিনতাপ বাকি অংশ থেকে, তরলের বা বস্তুর বাকি অংশ থেকে নিয়ে যায়, তাহলে বস্তুটা বাকি অংশটা ঠান্ডা বা শীতল হয়ে যায়। সেই কারণেই বাষ্পায়নে কিন্তু শৈত্যের সৃষ্টি হয় বা ঠান্ডা হাওয়ার সৃষ্টি হয়। আসলে কয়েকটা উদাহরণ দিলে ব্যাপারটা আরও স্পষ্ট হয়ে যাবে। যেমন আমরা বলি স্পিরিট হাতে ঢাললে আপনার ঠান্ডা হয়ে যায়, এখন স্পিরিট উদ্বায়ী, সহজে বাষ্পীভূত হয় এবং এই বাষ্পীভূত হওয়ার জন্য যে প্রয়োজনীয় লিনতাপ হাত থেকে নিয়ে যায়, হাত ঠান্ডা হয়। আমরা জানি কুঁজোর জল ঠান্ডা হয়ে থাকে, কারণ না কুঁজোর মধ্যে অনেক ছিদ্রপথ থাকে, সেই ছিদ্রপথ দিয়ে যখন জল বাষ্পায়ন ঘটে তখন তার বাষ্পায়ন হওয়ার জন্য যে প্রয়োজনীয় লিনতাপ, সেই লিনতাপটা কুঁজোর মধ্যে থেকে নিয়ে যায়, তারপরে জলটা ঠান্ডা থাকে। এরকম অনেক উদাহরণ
জলপটি দেওয়ার সময় ইত্যাদি নানা রকম ক্ষেত্রে অনেক উদাহরণ আমরা দেখেছি যে বাষ্পায়ন যেখানে ঘটে বা বাষ্পায়ন ঘটলে সেই জায়গাটা ঠান্ডা বা আমাদের যে শরীরে যে ঘাম সৃষ্টি হয়, এই ঘামগুলো যখন বাষ্পীভূত হয় তখন কী করে না, তাদের যে প্রয়োজনীয় লিনটা শরীরের থেকে বা দেহ থেকে নিয়ে চলে যায়, তারপরে শরীরটা ঠান্ডা হয় বা একটু কিছুটা আরাম বোধ হয়। এরকম বিভিন্ন ঘটনা বাষ্পায়নের থেকে আপনারা পাই। আমরা প্রথমে যাব তার আগে একটা ধারণা নিয়ে আলোচনা করুন যে তাহলে একথা পরিষ্কার আমরা বুঝতে পারছি যে আমাদের যে বায়ুমণ্ডল রয়েছে, বায়ুমণ্ডলে মূলত নাইট্রোজেন অক্সিজেন থাকলেও আরও কিছু কিছু উপাদান আছে এবং এই উপাদানের মধ্যে একটি বিশেষ উপাদান হলো জলীয় বাষ্প। অর্থাৎ আমাদের বাতাসের মধ্যে জলীয় বাষ্প অবশ্যই আছে, কিন্তু এই জলীয় বাষ্পের পরিমাণটা সবসময় কিন্তু স্থির নয়। মানে জলীয় বাষ্পের পরিমাণটা কিন্তু বিভিন্ন স্থানে এই জলীয় বাষ্পের থাকার পরিমাণটাও কিন্তু বিভিন্ন, কোথাও কম থাকে কোথাও বেশি থাকে। এবং যে বায়ুটা থাকে সেই বায়ুটারও জলীয় বাষ্প ধারণ ক্ষমতা সব উষ্ণতায় সমান নয়। উষ্ণতা যত বাড়তে থাকে আমাদের যে বায়ুমণ্ডল থাকে, বায়ুমণ্ডলের জলীয় বাষ্প ধারণ ক্ষমতাও তত বেড়ে যায়। এখন এই বায়ুমণ্ডলের মধ্যে যে জলীয় বাষ্প আছে, এই বাষ্পটা দুরকম অবস্থায় থাকতে পারে, একটা সম্পৃক্ত বাষ্প আর একটা অসম্পৃক্ত বাষ্প। এখন কোনো একটা নির্দিষ্ট উষ্ণতায় একটা অঞ্চলের বায়ু সর্বাধিক যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে, যদি সেই পরিমাণ জলীয় বাষ্প ওর মধ্যে থাকে তাহলে বলবো বায়ুটা জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত বা সম্পৃক্ত বাষ্প। ধরা যাক এই ঘরটার মধ্যে যে পরিমাণ বায়ু আছে, কোনো একটা উষ্ণতাতে 50 গ্রাম জলীয় বাষ্প এই ঘরটা ধরে রাখতে পারে, সর্বাধিক ঘরের বায়ুটা ধরে রাখতে পারে। যদি ওই উষ্ণতাতে বায়ুর মধ্যে 50 গ্রাম জলীয় বাষ্পই উপস্থিত থাকে তাহলে বলবো আজকে এই উষ্ণতায় আমাদের এই বায়ুটা জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত, এবং এটাকে বলবো সম্পৃক্ত বাষ্প। আর সম্পৃক্ত বাষ্প অবস্থায় যে চাপ দেবে তার নাম হলো সম্পৃক্ত বাষ্প চাপ। কিন্তু বায়ুর যে জলীয় বাষ্প সর্বাধিক যে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা, ম্যাক্সিমাম যে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কোনো একটা নির্দিষ্ট উষ্ণতায় আছে, বায়ুর মধ্যে যদি তার থেকে কম পরিমাণে জলীয় বাষ্প থাকে তখন সেটাকে আমরা বলবো অসম্পৃক্ত বাষ্প, বা সেই অবস্থায় চাপকে আমরা বলবো অসম্পৃক্ত বাষ্প চাপ। যেমন এই ঘরের বায়ুটা একটা নির্দিষ্ট উষ্ণতায় 50 গ্রাম জলীয় বাষ্প সর্বাধিক ধারণ করতে পারে, কিন্তু বায়ুর মধ্যে যদি 50 গ্রাম না থেকে ধরা যাক 30 গ্রাম জলীয় বাষ্প আছে, তাহলে বায়ুটা তার মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত নয় নিশ্চয়ই, অর্থাৎ বায়ুটা এখন জলীয় বাষ্প দ্বারা অসম্পৃক্ত, এটাকে অসম্পৃক্ত বাষ্প বলা হয়। এখন এই সম্পৃক্ত অসম্পৃক্ত বাষ্পের মধ্যে মূল যে বিষয়টা সেটা হলো সম্পৃক্ত বাষ্পটা তার মধ্যে সাম্যাবস্থায় থাকলেও অসম্পৃক্ত বাষ্প কিন্তু সাম্যাবস্থায় থাকে না, এবং সম্পৃক্ত বাষ্প কিন্তু বয়েলের সূত্র মানে চাপ ও আয়তন সম্পর্কিত যে বয়েলের সূত্র সেটি মেনে চলে না। অসম্পৃক্ত বাষ্প কিন্তু চাপ আয়তন সংক্রান্ত বয়েলের সূত্র মেনে চলে। এরপরে আমরা যে জায়গায় আসবো যে এই বাষ্পায়ন নিয়ে আমরা আলোচনা কিছুটা করেছি, বা বাষ্পায়নের আরও কিছু নিয়ে আলোচনায় আসবো। আমরা একটু একটা ব্যাপার একটু বোঝার চেষ্টা করে নিই, কি না বাষ্প আর গ্যাস বা গ্যাস আর বাষ্প এদের মধ্যে পার্থক্য কি? বাষ্প আর গ্যাস এদের মধ্যে প্রভেদটা কি? এরা কি একই না আলাদা? এদের মধ্যে কি প্রভেদ আছে সেটা একটু বোঝার আমরা চেষ্টা করে নিই। আচ্ছা, কি আমি পার্থক্য আছে বোঝার চেষ্টা করি। এখন এটা বোঝার জন্যে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে সংকট উষ্ণতা। সংকট উষ্ণতাকে একটু জানতে হবে, বা ক্রিটিক্যাল টেম্পারেচার। যেটা কি না কোনো পদার্থের সংকট উষ্ণতা বলতে এটা এমন একটা তাপমাত্রা যে তাপমাত্রার ঊর্ধ্বে ওই গ্যাসকে যতই চাপ প্রয়োগ করা হোক না কেন তাকে তরলে পরিণত করা যাবে না। মানে আসলে একটা গ্যাসকে চাপ প্রয়োগ করে তরলে পরিণত করা হয়, কিন্তু ওই গ্যাসের তাপমাত্রা একটা নির্দিষ্ট তাপমাত্রার ঊর্ধ্বে চলে গেলে তাকে যতই চাপ প্রয়োগ করা হোক না কেন তাকে তরলে পরিণত করা যাবে না। অ্যাজ ফর এক্সাম্পল, যেমন কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইডের সংকট উষ্ণতা 31 ডিগ্রি সেন্টিগ্রেড হলো সংকট উষ্ণতা। অর্থাৎ
কার্বন ডাইঅক্সাইডের উষ্ণতা যদি 31 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে চলে যায় তাহলে সেই কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে যতই চাপ প্রয়োগ করা হোক না কেন তাকে তরলে পরিণত করা যাবে না। অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে তরলে পরিণত করতে গেলে তাহলে তার উষ্ণতাটাকে আগে 31 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে নামিয়ে আনতে হবে, তারপর চাপ দিলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা তরলে পরিণত হবে। এবার বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে সংকট উষ্ণতার মান বিভিন্ন, যেমন অ্যামোনিয়ার ক্ষেত্রে এই সংকট উষ্ণতাটা প্রায় 132 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো। হাইড্রোজেনের ক্ষেত্রে -24 ডিগ্রি সেন্টিগ্রেড, অক্সিজেনের ক্ষেত্রে এটা -119 ডিগ্রি সেন্টিগ্রেড। বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে এই সংকট উষ্ণতার মান কিন্তু বিভিন্ন। তাহলে এবার ব্যাপারে আসি যে আসলে গ্যাস আর তাহলে বাষ্পের মধ্যে পার্থক্য কি? যখন ওই পদার্থটা, সে কার্বন ডাইঅক্সাইড হোক, অ্যামোনিয়া হোক, হাইড্রোজেন হোক, যাই হোক না কেন, ওই পদার্থটার উষ্ণতা যদি সংকট উষ্ণতার নিচে থাকে, তাহলে সেটাকে আমরা বলবো বাষ্প। অর্থাৎ একটা উদাহরণ দিয়ে বলি, আচ্ছা যদি বলে আচ্ছা আমার কাছে কিছু 25 ডিগ্রি সেন্টিগ্রেডের CO2 আছে, তাহলে সেটা কি কার্বন ডাইঅক্সাইড গ্যাস? না, সেটা কার্বন ডাইঅক্সাইড গ্যাস নয়। তাহলে 25 ডিগ্রি সেন্টিগ্রেডের কার্বন ডাইঅক্সাইড মানে সেটা কার্বন ডাইঅক্সাইডের বাষ্প। কিন্তু যদি 40 ডিগ্রি সেন্টিগ্রেডে কার্বন ডাইঅক্সাইড থাকে তাহলে সেটা কার্বন ডাইঅক্সাইডের গ্যাস। এইভাবে গ্যাস ও বাষ্পের মধ্যে প্রভেদ নির্ণয় করতে হবে, এবং প্রভেদ নির্ণয় করার জন্য যেটা জানার দরকার সেটা হলো সংকট উষ্ণতার ঊর্ধ্বে থাকলে সেটি হবে গ্যাস, আর সংকট উষ্ণতার নিচে থাকলে সেটি হবে বাষ্প। ঠিক তেমনি, এবং এখানে আরো দেখতে পাচ্ছি অক্সিজেন এবং হাইড্রোজেন এদের দুজনের সংকট উষ্ণতা খুবই কম। সাধারণ তাপমাত্রা সবসময় প্রায় -24 বা -119 থেকে অনেকটা বেশি থাকে। অর্থাৎ অক্সিজেন এবং হাইড্রোজেন এরা কিন্তু সংকট উষ্ণতায় পৌঁছানোর অনেক আগেই এদের সংকট উষ্ণতা অনেক কম থাকে, তারপরে এরা সবসময় গ্যাসই থাকে। সেজন্য অক্সিজেন হাইড্রোজেন এদের দিকে স্থায়ী গ্যাস বা পার্মানেন্ট গ্যাস বলা হয়। আচ্ছা, এরপরে অক্সিজেন বা হাইড্রোজেনের যদি বাষ্প আনতে যায়, যেমন অক্সিজেনের ক্ষেত্রে বাষ্প করতে গেলে কি করতে হবে না, অক্সিজেন গ্যাসের তাপমাত্রাটা কমিয়ে -119 থেকেও কমে আনতে হবে। -125 কি -130 নিয়ে গেলে তখন বলতে পারবো সেটা হলো অক্সিজেনের বাষ্প। তাহলে এই হলো গ্যাস ও বাষ্পের মধ্যে প্রভেদের কথা আমরা জানতে পারলাম। এরপরে আমরা আসি স্ফুটনের কথায়। এরপরে আমরা স্ফুটনে চলে আসি। তাহলে স্ফুটন, বাষ্পায়ন ও স্ফুটন দুটো ভাগ নিয়ে বলা হয়েছিল। স্ফুটন কি না, তরলের সমগ্র অংশ থেকে একটা নির্দিষ্ট উষ্ণতায় দ্রুত বাষ্পীভূত হয় তরলটা, এর নাম স্ফুটন। এবং যে উষ্ণতায়, প্রমাণ চাপে যে উষ্ণতায়, কারণ স্ফুটন একটা নির্দিষ্ট উষ্ণতায় হয়, প্রমাণ চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় এই ঘটনাটি ঘটে তাকে বলা হয় কি না, তাকে বলা হয় স্ফুটনাঙ্ক। যেমন জলের তাপমাত্রা 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে জলের তাপমাত্রা বাড়তে জলের তাপমাত্রা যখন 100 ডিগ্রি সেন্টিগ্রেডে এসে পৌঁছায় তারপরেই কিন্তু স্ফুটনটা ঘটে। অর্থাৎ জলের ক্ষেত্রে স্ফুটনাঙ্ক হলো 100 ডিগ্রি সেন্টিগ্রেড। স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপে জলের স্ফুটনাঙ্ক হলো 100 ডিগ্রি সেন্টিগ্রেড। বিভিন্ন তরল ক্ষেত্রে তাদের প্রত্যেকেরই বিভিন্ন রকম স্ফুটনাঙ্ক, কারো কম কারো বেশি, বিভিন্ন জনের স্ফুটনাঙ্ক বিভিন্ন। এবার একটা কথা নিয়ে আলোচনা করে নিই আমরা, যে এই স্ফুটনাঙ্ক যার কথা বলছি, এই স্ফুটনাঙ্ক কিন্তু আবার চাপের উপর নির্ভরশীল। ঠিক আছে, কিভাবে চাপের উপর নির্ভরশীল না, চাপ বাড়ালে স্ফুটনাঙ্ক বাড়ে। যার বাস্তব উদাহরণ আমরা দেখেছি প্রেসার কুকারের ক্ষেত্রে। প্রেসার কুকারে কোনো জল এবং তার সঙ্গে আরও কিছু পদার্থ মিশিয়ে এটি ঢাকনা দিয়ে তাকে কভার করে এঁটে দেওয়া হলো। ওর ভিতরে প্রেসার কুকারে যেটা করা হয়, ওর ভিতরে চাপটা বাড়ানো হয়। অর্থাৎ ওর ভিতরে যেটা স্বাভাবিক অবস্থায় থাকে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ, ওর ভিতরে চাপটাকে দ্বিগুণ করা হয়, বা ওর ভিতরে চাপটা প্রায় 2 বায়ুমণ্ডলীয় চাপ হয়। এবং চাপ বাড়ালে কি হয় না, জলের স্ফুটনাঙ্ক বেড়ে যায়। এমনি স্বাভাবিক অবস্থায় জলের স্ফুটনাঙ্ক কত, 100 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু ওই 2 বায়ুমণ্ডলীয় চাপে থাকা প্রেসার কুকারের ভেতরে যে তরলটা রয়েছে তার স্ফুটনাঙ্ক হয়ে যাবে প্রায় 120 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপরে স্ফুটনাঙ্ক বেড়ে গেছে। এই অত্যাধিক স্ফুটনাঙ্কে রান্না করার ফলে যে রান্নাটা করা হয় বা যে সেদ্ধটা করা হয় সেটা সুসেদ্ধ হবে এবং অনেক দ্রুত রান্না হবে। এই জন্যই প্রেসার কুকারকে ব্যবহার করা হয়। তাহলে চাপ বাড়ালে স্ফুটনাঙ্ক বাড়ে, এবং তার একটা যন্ত্র হলো প্রেসার কুকার। চাপ বাড়ালে যেমন
মানে স্ফুটনাঙ্ক বাড়ে, ঠিক তেমনি চাপ কমলে কিন্তু আবার স্ফুটনাঙ্ক কমে। যেমন আমরা দেখব আমাদের এখানে মানে ভূপৃষ্ঠের ক্ষেত্রে এমনি সমতল ভূমির ক্ষেত্রে আমরা দেখেছি যে জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি, কিন্তু এই জলকেই যদি আমি দার্জিলিংয়ে নিয়ে গিয়ে ফোটানোর চেষ্টা করি, দার্জিলিংয়ে নিয়ে গিয়ে দেখবো সেখানে 93 ডিগ্রি সেন্টিগ্রেডে জল ফুটছে। এবং আরও উঁচুতে, দার্জিলিং প্রায় আমাদের এখান থেকে 2 কিলোমিটার উচ্চতায় রয়েছে, আর আরও উঁচুতে মানে এভারেস্টে নিয়ে চলে যায় 8848 মিটার, এভারেস্টে নিয়ে চলে গেলে সেখানে এভারেস্টের উচ্চতায় প্রায় 70 ডিগ্রি সেন্টিগ্রেডে জল সেখানে ফুটতে শুরু করছে। অর্থাৎ যত ওপরের দিকে উঠছি বায়ুমণ্ডলের চাপটা কমে, আমরা জানি এই চাপ কমার ফলে কিন্তু ওপরের দিকে ওঠার সাথে সাথে স্ফুটনাঙ্কটা ক্রমশ কমতে শুরু করেছে। এবং এই যে কম উষ্ণতায় ফুটছে মানে এটা ভালো কিন্তু নয়, কম উষ্ণতায় ফুটছে মানে সেখানে কিন্তু কোনো রান্না করা কিন্তু খুবই অসুবিধাজনক। সেই জন্য আমরা যখনই কোনো পাহাড়ি জায়গায় যাব তখন সেই পাহাড়ি জায়গাতে গিয়ে দেখবো যে সেখানে কিন্তু রান্না সব সময় অলওয়েজ প্রেসার কুকারে রান্না হয়, কারণ এই কম উষ্ণতায় জল ফুটে গেলে সেখানে কিন্তু অত দ্রুত রান্নাও হবে না বা সুসেদ্ধও হবে না। আরও একটা এখানে উদাহরণ দিই, তাহলে চাপ এখানে যেটা হলো, চাপ বাড়ালে যেমন স্ফুটনাঙ্ক বাড়ছিল, চাপ কমালে বা চাপ কমে গেলে, যেহেতু ওপরে উঠলে চাপ কমে যাচ্ছে, চাপ কমলে কিন্তু স্ফুটনাঙ্কটা কমে যাচ্ছে। এবং ধরা যাক কোনো একটা ব্যক্তি বা কোনো এক মহাকাশচারী একটা ফ্লাক্সে করে জল নিয়ে গেল, জলটার টেম্পারেচার ধরা যাক 20 ডিগ্রি সেন্টিগ্রেডের জল নিয়ে চাঁদে চলে গেল, 20 ডিগ্রি সেন্টিগ্রেডের জল নিয়ে চাঁদে চলে গেল। তা চাঁদে যদি জলের ফ্লাক্সের জলটাকে খোলা হয় তাহলে কি দেখবে আমরা একটু ভেবে দেখি। আসলে আমরা এর কথা জেনেছি যে চাঁদে কিন্তু বায়ুমণ্ডল নেই, আমাদের পৃথিবীর মতো চাঁদে বায়ুমণ্ডল নেই। চাঁদ সম্পর্কে আরও মহাকাশ সম্পর্কে আরও বিশদভাবে জানার জন্য বা জানার যদি ইচ্ছে থাকে, খুব শিগগিরই আমার লেখা একটি মহাকাশ বিস্ময় বলে একটি বা মহাকাশের কথা নিয়ে একটি বই কিছুদিন পরই আমার নিজের লেখা বই একটি প্রকাশিত হবে, তখন সেখান থেকে আরও অনেক কিছু তোমরা জানতে পারবে। আমি এই কথায় আসি, তাহলে চাঁদে যেহেতু বায়ু নেই, বায়ুমণ্ডল নেই, তাহলে সেখানে বায়ুর চাপও নেই। এবং বায়ুর চাপ না থাকার জন্য, সেখানে যেহেতু বায়ুর চাপ নেই, বায়ুর চাপ না থাকার জন্য সেখানে কিন্তু যে কোনো উষ্ণতার জলই কিন্তু সেখানে ফুটতে শুরু করবে। অর্থাৎ সেখানে যদি 20 ডিগ্রি কেন 0 ডিগ্রি সেন্টিগ্রেডের জল নিয়ে যায়, তাহলে তার মধ্যে স্ফুটন শুরু হবে বা দ্রুত বাষ্পীভূত হওয়া শুরু করবে। তাহলে ওই যে ফ্লাক্সে করে জলটা নিয়ে গেছি, জলটা ফুটবে এবং জলটা দ্রুত বাষ্পীভূত হওয়া শুরু করবে, বাষ্পীভবন করবে। এবং বাষ্পীভবনের জন্য যে প্রয়োজনীয় লিনতাপ, জলটা কি করবে না, জলের কিছুটা জল বাষ্পীভূত হবে, আর এই বাষ্পীভূত হওয়ার জন্য প্রয়োজনীয় লিনতাপ বাকি জল থেকে নেবে, তারপরে বাকি জলটা হয়ে যাবে বরফ। অর্থাৎ ফ্লাক্সে যে জল নিয়ে গেছি তার কিছুটা জল বাষ্পীভূত হয়ে যাবে আর কিছুটা অংশ পড়ে থাকবে বরফ, যে বরফ থেকে তাপ নিয়ে বাকি জলটা বাষ্পীভূত হবে। তাহলে এই হলো বাষ্পায়ন বা স্ফুটনের ওপর চাপের প্রভাব। এই স্ফুটনের ওপর চাপের প্রভাব থেকে কোনো স্থানের আমরা উচ্চতা পরিমাপ করতে পারি এই স্ফুটনাঙ্কের সাহায্যে। কীরকমভাবে পারি না, ধরা যাক কোনো একটা পাহাড় পর্বত লেখা আছে। তো এই পাহাড়ের যে চূড়া রয়েছে, এই পাহাড়ের চূড়ার উচ্চতা পরিমাপ করতে পারি। পাহাড়ের চূড়ার উচ্চতা পরিমাপ করবো, এই স্থানটা মনে করো এ, এই স্থানটা হলো বি। এই স্থানটার স্ফুটনাঙ্ক হচ্ছে টিএ, এই স্থানটার স্ফুটনাঙ্ক হচ্ছে টিবি। এবং অবশ্যই এটা বুঝতে পারা যাচ্ছে যে টিএ ইজ গ্রেটার দ্যান টিবি। নিচে স্ফুটনাঙ্ক বেশি, যত উপরে উঠবে স্ফুটনাঙ্ক কমবে। এই স্থানের যদি চাপ পিএ হয়, বায়ুমণ্ডলের চাপ, এই স্থানের চাপকে আমি টিবি বললাম। আমরা উদ্দেশ্য এই উচ্চতা, পাহাড়টার উচ্চতা কত পরিমাপ করবো। এখন একটা কথা মনে রাখতে হবে যে 1 ডিগ্রি সেন্টিগ্রেড স্ফুটনাঙ্কের পার্থক্য হয় 2.34 সেমি পারদচাপের মানে পারস্তম্ভের চাপের পরিবর্তন হলে 1 ডিগ্রি সেন্টিগ্রেডের স্ফুটনাঙ্কের পরিবর্তন হয়। এখন এই দুটো স্থানের যদি চাপের পার্থক্যকে ছোট হাতের এইচ দিয়ে ধরি, দুটো স্থানের চাপের পার্থক্য, উচ্চতাটা বড় হাতের এইচ, চাপের পার্থক্য যদি ছোট হাতের এইচ করি, তাহলে চাপের পার্থক্য মানে কি না, দুটো স্থানের চাপের পার্থক্য মানে পিএ মাইনাস টিবি। তাহলে পিএ মাইনাস টিবি মানে কি লিখতে পারবো না, পিএ মাইনাস টিবি মানে লিখতে পারবো 2.34 ইন্টু পিএ মাইনাস টিবি। কারণ কেন এটা হলো না, কারণ 1 ডিগ্রি সেন্টিগ্রেড স্ফুটনাঙ্কের পার্থক্য হলে বায়ুর চাপের পার্থক্য হয় কত, 2.34 সেন্টিগ্রেড। তাহলে এই ছিল এটা। আমরা আগে দেখেছি যে কোনো স্থানের উচ্চতা যদি এইচ লেখা হয়, কোনো স্থানের উচ্চতা এইচ সমান চাপের পার্থক্য ইন্টু পারদের ঘনত্ব বাই বায়ুর ঘনত্ব।
আচ্ছা, চাপের পার্থক্য এইচ এর জায়গাতে আমরা লিখতে পারি 2.34 ইন্টু টিএ মাইনাস টিবি ইন্টু ডি মানে পারদের ঘনত্ব যেটা 13.6, রো মানে বায়ুর ঘনত্ব 0.001293। এটা হিসেব করলে প্রায় এসে যাবে 250 ইন্টু টিএ মাইনাস টিবি। এখান থেকে দুটি স্থানে স্ফুটনাঙ্কের পার্থক্যটা বসিয়ে পারলে তাহলে সেই স্থানগুলোর উচ্চতাকে বের করতে পারবো। যেমন দুটি স্থানে স্ফুটনাঙ্কের পার্থক্য যদি 8 ডিগ্রি হয় তাহলে টিএ মাইনাস টিবিটা 8, তাহলে 250 ইন্টু 8 মানে ওই স্থানের উচ্চতা প্রায় 2 কিলোমিটার হবে। এইভাবে আমরা কোনো স্থানের উচ্চতা সেই স্ফুটনাঙ্কের সাহায্যে নির্ণয় করে নিতে পারবো। আচ্ছা, এরপরে আমরা এই যে স্ফুটনাঙ্কের কথা বলছি, এই স্ফুটনাঙ্ক আরও কিছু কিছু যেমন চাপের উপর তো নির্ভর করে, আরও কিছু কিছু বিষয়ের উপর নির্ভর করে। যেমন হচ্ছে এই স্ফুটনাঙ্ক তরলের প্রকৃতির উপর নির্ভর করবে। তরলের প্রকৃতি বলতে যে তরলটা উদ্বায়ী প্রকৃতির হবে, সহজে উবে যাবে, সেই ধরনের তরলের ক্ষেত্রে স্ফুটনাঙ্কটা কম হবে। আবার এই স্ফুটনাঙ্ক তরলের মধ্যে কিছু পদার্থ মিশ্রিত আছে কিনা তার উপর নির্ভর করবে। যেমন আমরা দেখব যে স্বাভাবিক জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু জলের মধ্যে যদি নুন মিশিয়ে গুলিয়ে দেওয়া হয়, নুন মিশিয়ে দেওয়া হয় তাহলে তার স্ফুটনাঙ্ক প্রায় 9 ডিগ্রি বেড়ে যায়, মানে 109 ডিগ্রি হয়। তাহলে তরলের সঙ্গে মিশিয়ে থাকা যে অপদ্রব্য, সেই অপদ্রব্য মেশানোর ওপরেও এই স্ফুটনাঙ্কটা নির্ভর করে, আর চাপের ওপর তো নির্ভর করে, আগেই বলা হয়েছে। তাহলে এই কতগুলো বিষয় তাদের উপরে স্ফুটনাঙ্ক নির্ভর করে। এরপরে যে কথাটা বলাই হয় সেটা হচ্ছে কি না, এই যে বাষ্পীভবনের কথা বলছি বা ঘনীভবনের কথা বলছি, এই বাষ্পীভবন বা ঘনীভবনের লিমিটারটা প্রায় 537 ক্যালোরি পার গ্রাম। এটা কখনো কখনো কোনো বইয়ে 538, কোথাও 539 বা কোথাও 536 বা কোথাও 540 থাকে। এটাকে যদি আমি এসআই পদ্ধতিতে আনতে চাই, মানে এটা আসবে 537 ইন্টু 4200, আগে ভিডিওতেও দেখিয়েছি। ক্যালোরিটা হয়ে যাবে জুল আর এটা হয়ে যাবে কেজি। ক্যালোরিটা জুল হয়ে গেল, এটা হয়ে গেল কেজি, অর্থাৎ এটা প্রায় 2. এটা গুণ করলে পাওয়া যাবে 2.2 ইন্টু 10⁶ এত জুল পার কেজি। তাহলে এই হয়ে গেল আমাদের লিম তাপের ক্ষেত্রে লিম তাপের এসআই পদ্ধতির মান। আর এক্ষেত্রে কত গ্রাম তাপ লাগবে সেটা নির্ণয় করার জন্য আমরা নির্ণয় করব H সমান ml। অর্থাৎ এই যে 537 ক্যালোরি তাপ লাগছে বা 540 ক্যালোরি তাপ লাগছে, এটা কিন্তু 1 গ্রাম জলকে বাষ্পীভূত করার জন্য, মানে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের 1 গ্রাম জল থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের 1 গ্রাম বাষ্প করতে, এই জায়গা থেকে এই জায়গায় বাষ্প করতে আমার এই 537 ক্যালোরি তাপ লাগছে। এবং সেই কারণেই আমরা দেখে থাকবো যে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের জলের থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের বাষ্পে কিন্তু আরো বেশি তাপ আছে। তার কারণ 100 ডিগ্রি সেন্টিগ্রেড জল থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে বাষ্পে পরিণত হওয়ার জন্য তার যে লিম তাপটা দরকার, সেই লিম তাপটা কিন্তু তার মধ্যে এক্সট্রা আছে বা বেশি আছে। সেজন্যই 100 ডিগ্রি সেন্টিগ্রেডের জলের থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের বাষ্প আরো বেশি তাপ থাকে। এবং আরো একটা কথা এখানে বলে নিই, এই যে স্ফুটন যখন চলে বা স্ফুটন চলাকালীন আপেক্ষিক তাপ কত হয় না, আমরা জানি H সমান mHT, আমাদের সকলেরই জানা আছে, বা S সমান H/mT আমরা পাবো। এখন যেহেতু স্ফুটন যতক্ষণ ধরে চলছে উষ্ণতার কোনো পরিবর্তন হচ্ছে না, নিশ্চয়ই যেহেতু উষ্ণতার পরিবর্তন হচ্ছে না, তাহলে S সমান H/m ইন্টু 0, কারণ টিটা হচ্ছে উষ্ণতার পরিবর্তন, টিটা 0, তাই উষ্ণতার যেহেতু টিটা 0 হওয়ার জন্য এস সমান কত হয়ে গেল ইনফিনিটি। অর্থাৎ যতক্ষণ স্ফুটন চলছে, স্ফুটন চলাকালীন কোনো পদার্থের বা কোনো তরলের আপেক্ষিক তাপ এস হবে অসীম। তাহলে এইভাবে আমরা বাষ্পীভবন বা ঘনীভবন, ঘনীভবন হচ্ছে বাষ্পীভবনের একেবারে উল্টো ঘটনা, অর্থাৎ বাষ্প থেকে তরলে পরিণত হওয়া যে ঘটনা, সেটা নিয়ে আমরা এখানে আলোচনা করলাম। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবে। সবাই ভালো থাকবে। আমার এই ভিডিওটা শোনার জন্য সকলকে ধন্যবাদ জানাই।